ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় 23 মার্চ 2024 তারিখে যে কর্মসংস্থান পেপার বেরিয়েছে, সেই কর্মসংস্থান পেপারের পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, সেই নমুনা প্রশ্নপত্রের গণিতের যে প্রশ্নগুলো, সে প্রশ্নগুলো আজ আমরা দেখব। আগের দিন আমরা 26 থেকে 41 অবধি যে প্রশ্নগুলো সেগুলো করেছি আগের ক্লাসে। আজ আমরা 42 থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো করব। তো চলো শুরু করি। তো 42 দাগের অঙ্কটা কি আছে আমরা দেখে নিই একবার। 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোনো সংখ্যাকে 12, 18 ও 27 দিয়ে ভাগ করলে যথাক্রমে 10, 16 ও 25 ভাগশেষ থাকবে। মানে এটা 4 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা, যে সংখ্যাটাকে আমরা 12, 18, 17 এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করলে, যদি আলাদা আলাদা করে ভাগ করি সেই সংখ্যাটাকে, তাহলে 12 দিয়ে ভাগ করলে আমি 10 ভাগশেষ পাবো, 18 দিয়ে ভাগ করলে 16 ভাগশেষ পাবো, 27 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ পাবো। এই ধরনের যদি কোনো কিছু অঙ্ক থাকে, এই টাইপের অঙ্ক, তাহলে তার একটা ফর্মুলা আছে, সূত্র, শর্ট ট্রিক। সেই ট্রিকটা হলো, আগে আমি সূত্রটা বলে নিই। সূত্রটা হলো যে এক্স ওয়াই জেড, আমি সূত্রটা লিখে নিচ্ছি। অর্থাৎ এক্স ওয়াই জেড এই তিনটে সংখ্যা দ্বারা, এই তিনটে এক্স ওয়াই জেড দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে যদি এ বি সি যথাক্রমে এ বি সি ভাগশেষ থাকে, তবে নির্ণয় সংখ্যা সমান কি সূত্র, আমি কি বলেছি সূত্রটা, এক্স ওয়াই জেড দ্বারা ওই যে সংখ্যাটাকে ভাগ যাবে, সেই সংখ্যাটাকে যদি আমি ভাগ করি, তাহলে এক্স দিয়ে ভাগ করলে এ ভাগশেষ থাকবে, ওয়াই দিয়ে ভাগ করলে বি ভাগশেষ থাকবে, জেড দিয়ে ভাগ করলে সি ভাগশেষ থাকবে। তাহলে ওই যে নির্ণয় সংখ্যাটা, যে সংখ্যাটাকে ভাগ করব, সেই সংখ্যাটা কি হবে, এক্স ওয়াই জেডের লসাগু, এর লসাগু মাইনাস কে। এই কেটা কি, কে তো অঙ্ক তো নেই, এই কেটা হলো, কে হলো যেটা দ্বারা ভাগ করছি এক্স, এবং যেটা ভাগশেষ থাকছে তাদের বিয়োগফল, অর্থাৎ কে সমান এক্স মাইনাস এ সমানে যেটা দ্বারা ভাগ করছি, অর্থাৎ ভাজক আর ভাগশেষ তার যে বিয়োগফল, প্রথম যে সংখ্যাটা, সেকেন্ড যে সংখ্যাটা আছে ওয়াই মাইনাস বি, যদি এইগুলো একই হয়, এই কে এর মানটা হচ্ছে এটা একই থাকবে, সমানেই জেড মাইনাস সি। ক্লিয়ার? তাহলে আমি এই প্রসেসে আমি এই অঙ্কটা করব। তাহলে প্রথমে কি করব, আমি এখানে আমার এক্স সমান কি, এখানে এক্স সমান হলো 12, ওয়াই সমান কি, ওয়াই সমান 18, আর জেড সমান হলো 27। ক্লিয়ার? তাহলে সূত্রটা আমার কি, এক্স ওয়াই জেডের লসাগু মাইনাস কে, কে সমান কি, এক্স মাইনাস এ সমানে ওয়াই মাইনাস বি সমানে জেড মাইনাস সি, মানে এই তিনজনাকার যে আমার বিয়োগফল, সেই বিয়োগফলটা সমান। দেখে নাও এখানে 12 থেকে যদি আমি 10 বিয়োগ করি 2 হবে, 18 থেকে যদি আমি 16 বিয়োগ করি 2 হবে, 27 থেকে যদি আমি 25 বিয়োগ করি 2 হবে। সেই দুইটাই হলো কেটা, সেই দুইয়ের মানটাই হলো কে। ক্লিয়ার? তাহলে আমি কি করব, আগে আমি 12, 18 এবং 27-এর লসাগু করব। তাহলে 12, 28 এবং 18, 27-এর লসাগু যদি করি, তাহলে 12, 18 ও 27 এর লসাগু করব। তাহলে 12, 18, 27, 3 নিয়ে 3 4 12, 3 6 18, 3 নাম 27, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 3 6, 9 করতে 9, 2 1, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 2 করতে 2, 3 1 3, 3 দীক্ষা 9। তাহলে আমার লসাগু কত, 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3, 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 সমান 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 চোখ 36, আর 3 108। তাহলে আমার সংখ্যাটা কত বলেছে, 4 অঙ্কের। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, 4টে 9। ক্লিয়ার? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4টে 9। আমার কি বলেছে, এই যে সংখ্যা দ্বারা ভাগ যাবে,
এই যে 12, 18 এবং 27 দ্বারা ভাগ যাবে 4 অঙ্কের যে সংখ্যাটা, যাকে ভাগ করার ফলে আমার কি না 10, 10, 16, 25 ভাগশেষ থাকবে, 10, 16, 25 ভাগশেষ থাকবে। সেটা বার করার জন্য আমি 12, 18 এবং 27-এর লসাগু করব। লসাগু করার পর যে অঙ্কের সংখ্যা বলেছে বৃহত্তম সংখ্যা সেটা বার করব, তাকে ভাগ করব, লসাগু দিয়ে এটাকে ভাগ করব। তাহলে 108 দ্বারা আমি যদি 9999কে ভাগ করি, তাহলে ভাগ করলে কত হবে, আমার 9 দিয়ে যাবে। 9 একে 8 নাম 72, আর 9 একে 9, 7, 2, 9 মিলল 0, 9 নামলো। এবার 108 দিয়ে 279কে, তাহলে কত দিয়ে যাবে, 2 দিয়ে, 9, 6, 8 দুগুণে 16, 2 একে 2, 3, 6, 63। যদি আমার কোনো একটা সংখ্যাকে ভাগ করলে যদি ভাগশেষ থাকে, সেই ভাগশেষটা যদি ভাজ্য থাকে বিয়োগ করে দিই, তাহলে সেটা দ্বারা বিভাজ্য হবে। মানে আমি কি বলতে চাইছি, 108 দ্বারা যে সংখ্যাটা বিভাজ্য হবে 4 অঙ্কের সংখ্যাটা, সেটা হলো দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 9999 মাইনাস 63 সমান 9900। 3 কতই 9, 6 কতই 9, 3 9936, 9936। এই সংখ্যাটা কি হবে আমার, এই সংখ্যাটা আমার কি না 118 দ্বারা বিভাজ্য। কিন্তু প্রশ্নে বলেছে যে ভাগ করলে ভাগশেষ থাকবে, তার মানে মিলবে না। কত কত ভাগশেষ থাকবে না, 12 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকবে, 18 দিয়ে ভাগ করলে 16 ভাগশেষ থাকবে, এবং 27 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ থাকবে। অর্থাৎ আমার ভাজক এবং ভাগশেষের যে ডিফারেন্স সেটা হলো 2। এই যে কে বের করেছি, তাহলে এইটা থেকে আমি কি করব, তাহলে নির্ণয়ে যে সংখ্যা সেই সংখ্যাটা কত হবে, 9936 মাইনাস 2 সমান 9934। এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক কী আছে আমার, এক ব্যক্তি দ্বিতীয় দিন 120 কিমি পথ ভ্রমণ করে দেখলো যে প্রথম ও দ্বিতীয় দিনের ভ্রমণ পথের অনুপাত 5:6। তৃতীয় দিনে কত কিমি পথ ভ্রমণ করলে প্রথম ও তৃতীয় দিনের ভ্রমণের পথের অনুপাত 4:5 হবে। এই অঙ্কটা অনুপাতের মাধ্যমেই করতে হবে। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা আছে প্রথম আর দ্বিতীয় দিনের অনুপাত হচ্ছে 5:6, যেখানে আমার দ্বিতীয় দিনের যে পথ সে পথটা দেওয়া আছে 120 কিমি। ক্লিয়ার? তাহলে আমি সেটাকেও অনুপাতের আকারেই লিখব। প্রথম দিন ইস্টু দ্বিতীয় দিন, প্রথম দিনের ভ্রমণ বাই দ্বিতীয় দিনের ভ্রমণ, প্রথম দিনের ভ্রমণ ইস্টু দ্বিতীয় দিনের ভ্রমণ, সেই অনুপাতটা কত, অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি। তাহলে সেটাকে আমি কেমন লিখতে পারি, প্রথম বাই দ্বিতীয়, সেই ভ্রমণ পথের অনুপাতটা হলো 5:6, মানে এটাকে আমি লিখতে পারি 5/6। আবার আমার এখানে দ্বিতীয় দিনে যে ভ্রমণ, এই যে 5:6 হচ্ছে, সেই 5:6-এর দ্বিতীয় যে পার্টটা 5:6, 6টা কত না 120 কিমি। তাহলে যদি এটা 120 কিমি হয়, অর্থাৎ 6 থেকে 120 কী করে হচ্ছে, 20 গুণ করে, তাহলে আমি এর সাথেও 20 গুণ করে দেবো। তাহলে হয়ে গেল প্রথম দিনের ভ্রমণ পথটা কত, 100 কিমি। এই যে অনুপাত দেওয়া আছে প্রথম আর দ্বিতীয় দিনে ভ্রমণ পথের অনুপাত 5:6, সেই 5:6-এর 6টা কত, 6টা হলো 120, তাহলে 5টা কত হবে 100 কিমি। অর্থাৎ 6-এর সাথে 20 গুণ করে 120 হচ্ছে, তাহলে 5-এর সাথে 100 গুণ করে দেবো, তাহলে সেটা 5-এর সাথে 20 গুণ করবো, তাহলে সেটা হলো 100 কিমি। নেক্সট যেটা লাইনে বলেছে, তৃতীয় দিনে কত কিমি পথ ভ্রমণ করলে প্রথম আর তৃতীয় দিনের ভ্রমণ পথের অনুপাত 4:5 হবে। ঠিক এটাকেও আমি কি করব, প্রথম আর তৃতীয়র আকারে লিখব, প্রথম বাই তৃতীয়, অর্থাৎ প্রথম দিনের ভ্রমণ বাই তৃতীয় দিনের ভ্রমণ, সেই অনুপাতটা কত দেওয়া আছে আমার 4:5, মানে সেটা 4/5। তাহলে প্রথম দিনের ভ্রমণটা আমার কত 100 কিমি, অর্থাৎ এই 4টা কত 100, তাহলে 5টা কত হবে, তাহলে 4টা 100 কী করে হচ্ছে, 25 গুণ করে, 4×25 100, তাহলে এর সাথেও আমি 25 গুণ করে দেবো, তাহলে 5×25 125। এইভাবে করলে খুব সহজ, দেখো খুব সহজ, খুব কম সময়ে। তাহলে আমার তৃতীয় দিনের ভ্রমণটা কত, ভ্রমণ পথ কত, ভ্রমণ পথ হলো 125 কিমি, 125 কিমি। কিছুই নেই, প্রথম আর দ্বিতীয় দিনের যে অনুপাত, সেই অনুপাত থেকে আমি প্রথমটা বের করে নিলাম, সেইখান থেকেই
প্রথম আর তৃতীয়র অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমি সেটা বের করে নিলাম। কি দেওয়া আছে, প্রথমটা আমি লিখে দিলাম এখানে, কারণ প্রথম দিনের পথ আমার কত 100 কিমি, তাহলে 100 কিমি লিখে দিলাম। তাহলে 4টাই তো 100, তাহলে 4টা 100 কী করে হয়েছে, 25 গুণ করে। তাহলে আমি এখানে 25, 5-এর সাথেও 25 গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে 125। ক্লিয়ার। নেক্সট অঙ্ক কী বলেছে, একটি বাইসাইকেল বিকে 15% লাভে আর বি ওই বাইসাইকেলটি সিকে 20% লাভে বিক্রি করে, তবে মোট লাভ কত? মানে দোকানদার বিক্রি করছে বিকে, আবার বি বিক্রি করছে সিকে। ক্লিয়ার। দোকানদার বিকে বিক্রি করছে কত, 15% লাভে, আবার বি সিকে বিক্রি করছে কত, 20% লাভে। তাহলে টোটাল লাভ কত? টোটাল লাভ কত? এটা কি করবে, যদি পরপর দুটো, একটা কেউ একজনাকে বিক্রি করছে কিছু একটা লাভে, সে আবার অন্য একটা কাউকে বিক্রি করছে কিছু একটা লাভে, তাহলে টোটাল যে লাভ কত হবে তার একটা ফর্মুলা আমাদের আছে। সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা হলো, যদি দুটোই লাভ হয় তাহলে প্রথমে যদি কেউ X% লাভে বিক্রি করে, সে আবার যাকে বিক্রি করছে সে যদি আবার অন্য কাউকে Y% লাভে বিক্রি করে, তাহলে টোটাল যে আমার লাভ, সেই লাভ হবে কি, সেই পার্সেন্টেজ দুটোকে যোগ করব, প্লাস দেবো, পার্সেন্টেজ দুটোকে গুণ করে 100 দিয়ে ডিভাইড। ক্লিয়ার। তাহলে আমি যদি এই শর্ত অনুযায়ী সেটা এখানে বসাই, তাহলে আমার এক্সটা হচ্ছে 15, 20টা হলো ওয়াই, প্লাস 15 ইন্টু 20/100 টোটাল লাভ, মানে দোকানদার থেকে সি অবধি যে টোটাল লাভ, সেই লাভটা কত, তার সূত্র কি, X+Y প্লাস XY/100%, এটাই পার্সেন্টেজ, টোটাল পার্সেন্টেজ। তাহলে 15 আর 20 কত হয়, 35, 5 20 100, 5 3 15, এটা 3, তাহলে 35 আর 3 38%। ক্লিয়ার। সূত্রটা কি, সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, যে কোনো দোকানদার যদি একে X% লাভে একটি দ্রব্য বিক্রি করে এবং এ যদি বিকে দ্রব্যটি Y% লাভে বিক্রি করে, তবে মোট লাভ সমান X+Y প্লাস XY/100%। যোগ করবো, লাভ দুটোকে যোগ করে প্লাস দেব, লাভ দুটোকে গুণ করে 100 দিয়ে ভাগ, যেটা অ্যান্সার হবে সেটাই হলো মোট লাভ। ক্লিয়ার। নেক্সট অঙ্ক। তাহলে নেক্সট অঙ্কে কী দেওয়া আছে, 45-এর অঙ্কটাতে দেওয়া আছে, এ একটি কাজ 5 দিনে, বি একটা কাজ 4 দিনে একা করতে পারে, এবং আর এ বি আর সি 3জন লোক আছে, তারা একসাথে যদি কাজটা করে তাহলে 2 দিনে করতে পারে। তাহলে সি একা কত দিনে করতে পারবে, এর একা কত করতে পারে সেটা দেওয়া আছে, বি একা কত করতে পারে সেটাও দেওয়া আছে, আবার এ বি সি 3জনে মিলে কাজটা কত দিনে করতে পারে একসাথে সেটা দেওয়া আছে, সি এরটা দেওয়া নেই। আমি যদি সি এরটা ধরে নিই এক্স, তার আগে আমি তোমাদেরকে সূত্রটা বলে দিই। যদি এ যদি X দিনে করে একা পুরো একটা সম্পূর্ণ কাজ, বি যদি ওয়াই দিনে কোনো একটা কাজ সম্পূর্ণ কাজটা ওয়াই দিনে করে, আর সি যদি কোনো একটা কাজ জেড দিনে করে, পুরো একটা কাজ একা সি জেড দিনে করে, তাহলে তারা একসাথে কাজটা কত দিনে করবে, তার যে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হলো XYZ উপরে গুণ করব, বাই নিচে কি করব, দুটো গুণ করে যোগ, মানে একবার XY প্লাস একবার XZ একবার YZ। এটা হলো 3জনা একসাথে, 3 জনে একসাথে কাজটি শেষ করতে পারবে। কি, 3জনা একসাথে কাজটি শেষ করতে পারবে। তাহলে এখানে আমার এ কত দিনে দেওয়া আছে, এ একা কত দিনে করে, এ একা করে 5 দিনে, বি একা কত দিনে করে, বি একা করে
4 দিনে, সি এরটা দেওয়া নেই, তাহলে আমি সি এরটা ধরে নিচ্ছি এক্স দিনে করে। তাহলে তোমরা সূত্রটা বসিয়ে দাও। যদি এক্স দিনে সি করে তাহলে সূত্রটা হবে 5 × 4 × এক্স বাই দুটো দুটো গুণ, একবার 4 আর 5-এর গুণ, 4 × 5 প্লাস একবার 4-এর সাথে এক্স গুণ, 4 × এক্স, একবার 5-এর সাথে এক্স গুণ, সমানেই কত 2 দিন। এখানে আমার সমগ্র যে 3 জন একসাথে কত দিনে করবে সেটা দেওয়া আছে, তাহলে সেটাই 2 দিন। তাহলে আমার কত হচ্ছে এখানে দেখে নেবো, 4 × 5 = 20 আর 20x বাই উপর নিচে 20 + 4x + 5x = 2। ক্লিয়ার? তাহলে বা 20x বাই 20 + 4x আর 5x মানে 9x = 2। তাহলে 2কে আমি ভগ্নাংশের আকারে যদি লিখি, এটা পূর্ণ সংখ্যা, তাহলে 2/1 এই আকারে লিখতে পারি। তাহলে কি, তাহলে আড়াআড়ি গুণ, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ হলে 20x, এটার সাথে এটা গুণ হলে 20 × 2 = 40, 9 × 2 = 18x। এবারে আমরা জানি এক্সগুলোকে একদিকে নিয়ে যাব, সমাধান করব, তাহলে 18x - 20x - 18x = 40। তাহলে 20x থেকে 18x গেলে কত হয় 2x, 2x = 40, x = 40/2 মানে কত 20 দিনে, x = 20 দিনে। তাহলে সি একা কাজটি কত দিনে করতে পারবে 20 দিনে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 46 দাগে অঙ্কটা কী দেওয়া আছে, 900 টাকার 90% এর 40% কত? তাহলে কিছুই নেই, তাহলে মোট টাকার 900 টাকার মানে এর মানে গুণ 90% মানে 90/100, এর মানে গুণ 40%, তাহলে 40/100, পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100 হয়ে যায়। এটাকে যদি আমি ভগ্নাংশের আকারে লিখি তাহলে কিছু নাই, মানে নিচে 1, পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশের আকারে লিখতে পারি বাই দিয়ে, নিচে 1, তাহলে উপরে সব গুণে আছে, নিচেও সব গুণে আছে, উপরের সাথে নিষ্ঠ ভাগে, তাহলে উপরে যে কোনো সাথে নিচে যে কোনো কাটাকাটি করতে পারি, দুটো শূন্য কাটা গেল, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে কত পড়ে আছে 9 × 9 × 4, 9 × 9 × 4, 9 × 9 = 81 × 4, 4 × 1 = 4, 4 × 8 = 32। এটাই অ্যান্সার, কিছুই নেই। কী দেওয়া আছে 900 টাকা 90% এর 40% কত? ক্লিয়ার? তাহলে 900 টাকা 90%, তুমি এভাবে করতে পারো একসাথে না করে, 900 টাকা 90% এর যেহেতু দেওয়া আছে তাহলে গুণ, পরপর গুণ করে দিলেই উত্তর। নেক্সট অঙ্ক 47 অঙ্কটা কী দেওয়া আছে না, একজন দোকানদার একটা চেয়ার 20% ক্ষতিতে বিক্রি করলো, কিন্তু যদি সে আরও 200 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো। তাহলে চেয়ারটির ক্রয় মূল্য কত? তাহলে এই ধরনের যদি কোনো একটা অঙ্ক থাকে যে প্রথমে যে 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 টাকায় বিক্রি করছে তার ফলে যদি ক্ষতি হয়, সে যদি আরও তাহলে কিছু টাকায় বিক্রি করার জন্যে যত টাকায় কিনেছে তার থেকে কম টাকায় বিক্রি করছে, তার জন্য তার ক্ষতি হচ্ছে। তাহলে যত টাকায় বিক্রি করলো তার থেকে আরও 200 টাকা বা কিছু টাকা যদি বাড়তি দিয়ে আর বিক্রি করতো তাহলে বলছে তার লাভ হতো। এই ধরনের যদি কোনো কিছু অঙ্ক থাকে তাহলে তার একটা যে শর্ট ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা হলো, আগে আমি সূত্রটা বলে দিই, সূত্রটা হলো যে x% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করা হলো। x% ক্ষতি মানে কি, যত টাকায় কিনেছে তার থেকে কম দামে বিক্রি করেছে, তাহলে x% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করা হলো। যদি সে এ টাকা বেশি মূল্যে, মানে যত টাকায় বিক্রি করলো তার থেকে আরও এ টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রি করত, তবে y% লাভ হতো। ক্লিয়ার? যে টাকায় বিক্রি করেছিল প্রথমে, যার জন্য তার x% ক্ষতি হয়েছিল, তার থেকে যদি আরও এ টাকা বেশি মূল্যে বিক্রি করে তাহলে তার y% লাভ হতো। তাহলে তার দ্রব্যটির ক্রয় মূল্য কত, মানে দ্রব্যটা কত টাকায় কিনেছে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, এটার যে ফর্মুলা এই যে লিখলাম, এটার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হলো বাড়তি যেটা সেটা উপরে লিখব, যদি একটা লাভ একটা ক্ষতি হয় তাহলে দুজনাকে আমি নিচে যোগ করব, গুণিত 100। ক্লিয়ার? যেটা বাড়তি দামে বিক্রি করছি সেটা উপরে লিখব,
একটা লাভ একটা যদি ক্ষতি হয়, মানে প্রথমে যদি ক্ষতিতে বিক্রি করেছে পরে টাকা বেশি মূল্যে বিক্রি করার জন্য তার Y% লাভ হতো, এইভাবে যদি এইরকম প্রশ্ন থাকে তাহলে নিচে আমি লাভ আর ক্ষতি আলাদা থাকলে নিচে সেই দুটোকে যোগ করব ইন্টু 100। ক্লিয়ার? ইন্টু 100। তাহলে আমার প্রশ্নে কী দেওয়া আছে, 20% ক্ষতিতে বিক্রি করছে। সে যদি আরও 200 টাকা বেশিতে বিক্রি করতো, এখানে 200 টাকার কত হতো 200 টাকা, তাহলে তার 5% লাভ হতো, মানে ওয়াইটা হচ্ছে 5। তাহলে এখানে বসিয়ে দাও। এই অঙ্কটাতে কী দেওয়া আছে, তাহলে 200 বাই 20 + 5, 20 + 5 ইন্টু 100। এটা ক্রয় মূল্য বার করছি আমি, ক্রয় মূল্য প্রশ্নের যে ক্রয় মূল্য। তাহলে কত হবে, 200 বাই 20 আর 5 25 ইন্টু 100। তাহলে 4 25 100, তাহলে 4 ইন্টু 200 সমান 800 টাকা। তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য কত, 800 টাকা। এটা হলো প্রথমে যদি আমি X% ক্ষতিতে একটা দ্রব্য বিক্রি করি, মানে কোনো একটা দ্রব্য বিক্রি করাতে X% ক্ষতি হয়, তারপরে যদি আমি আবার টাকা বেশি মূল্যে দ্রব্যটা বিক্রি করি তাহলে তার Y% লাভ হতো। ঠিক এটা একটা সূত্র। ঠিক যদি আমার, তখন আমি কি করছি, A/X + Y ইন্টু 100। যদি আমার এই প্রশ্নটায় প্রথমে থাকতো যে আমি এখানে যেমন দেওয়া আছে X% ক্ষতিতে বিক্রি করছি, যদি আমার X% লাভে কোনো দ্রব্য বিক্রি করি, ক্লিয়ার, A% লাভে কোনো দ্রব্য বিক্রি করি, আরও পরে আমি কি করছি, আরও টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রি করলে কি Y% লাভ হতো। মানে যত প্রথমে যে টাকায় বিক্রি করেছি সেই টাকাতে তো আমার লাভ হয়েছেই, তারপরেও আমি যদি আরও কিছু একটা টাকাতে বেশি, কিছু টাকা বেশিতে আবার বিক্রি করতাম তাহলে আমার বলছে A% লাভ হতো। তাহলে প্রথম যে অঙ্কটা আমি করলাম সেখানে প্রথমে ক্ষতি হচ্ছিল, তারপরে কিছু টাকা বেশি মূল্যে বিক্রি করাতে পরে আবার লাভ হচ্ছে। এই ধরনের যদি থাকে তাহলে প্রথমে যে বাড়তি টাকাটা সেটা উপরে লিখবো, লাভ আর ক্ষতি যেটা প্রথমে ক্ষতি আর তারপরে লাভ সে দুটো যোগ ইন্টু 100। এটার ক্ষেত্রে কি প্রথমে লাভ হচ্ছে পরেও লাভ হচ্ছে বেশি টাকা দ্রব্য বিক্রি করার ফলে। এটার ক্ষেত্রে আমার ক্রয় মূল্য বার করার যে সূত্রটা সেটা হলো, তাহলে ক্রয় মূল্য সমান কী হবে, বাড়তি যেটা সেটা উপরেই হবে, যেটা আমার, তাহলে প্রথমে যে লাভ আর পরে যে লাভ সেই দুটো আমার কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, সেই দুটো আমার Y - X ইন্টু 100। ক্লিয়ার? Y - X ইন্টু 100%, যেহেতু ক্রয় মূল্য পার্সেন্টেজ না, Y - X ইন্টু 100। তাহলে প্রথমে লাভ কিছু টাকা বিক্রি করাতে লাভ হচ্ছে, পরে আরও কিছু টাকা বাড়তিতে বিক্রি করাতে আরও একটা লাভ হচ্ছে, তাহলে আমার ক্রয় মূল্য বার করার যে নিয়ম সেটা হলো A/Y - X ইন্টু 100। নেক্সট অঙ্ক কি বলেছে, যে 45 জন লোকের কোনো খাবারে 45 দিন চললে 15 জন লোকের ওই খাবারে কতদিন চলবে। দিন আর জনের সময় আর যে লোক সংখ্যা, এই ধরনের যদি কোনো কিছু অঙ্ক থাকে তার একটা শর্ট ফর্ম, সেটা হলো M1 D1 T1 সমানে, সাথে আমি আর একটা যোগ করে দিচ্ছি, M1 D1 T1 W2 সমানে M2 D2 T2 W1। আগে সূত্রটা বলে নিই। M1 হলো প্রথমে যে লাইনটা লেখা থাকবে, ধরো এই যেমন এইখানে 45 জন লোক কোনো খাবারে 45 দিন চলবে, তার মানে M1 হচ্ছে লোক সংখ্যা, D1 দিন চলবে। এটা যদি এই অঙ্কটাতে আমি বাড়তি করে পুরো সূত্রটাই আমি লিখে দিলাম, কোনো অঙ্কে যদি একটা সময় দেওয়া থাকে, মানে 45 জন লোকের কোনো খাবারে 5 ঘন্টা করে খেলে 45 দিন সময় চলবে, সেরকম মানে 5 ঘন্টা করে, তখন তার জন্য T1টা মানে পুরো সূত্রটাই দিয়ে দিলাম। এবারে যেটা যেটা থাকবে না তখন সেটা আমি বাদ দিয়ে সূত্র লিখব। ক্লিয়ার? W1 W2টা কি, এটা হলো কাজের পরিমাণ। ধরো কোনো অঙ্ক বলে দেবে যে 45 জন লোক একদিনে দুটি জামা তৈরি করতে পারে, এই যে কাজের যে পরিমাণ দুটি জামা, সেইটা হলো W1। পরে সে 20 জন লোক 30 দিনে কতগুলি জামা তৈরি করতে পারবে, পরের লাইনে যেটা দেওয়া থাকবে সেটা হলো W2। তাহলে প্রথম লাইনে যেটা সেটা হলো 1-এর যে পার্টগুলো, M1 D1 T1 W1, দ্বিতীয় পার্টে যেগুলো থাকবে সেগুলো 2-এর পার্টগুলো, মানে M2 D2 T2 W1 W2 এই পার্টগুলো। ক্লিয়ার? তাহলে প্রথম অঙ্কে কি, তাহলে আমার এই অঙ্কটাতে কী কী নিয়ে
কোন কোন টার্মগুলো নিয়ে অঙ্কটা? একটা হচ্ছে জন, লোক সংখ্যা, দিন সংখ্যা। তাহলে আমি শুধুমাত্র লোক আর দিন এই পার্টটা নিয়ে সূত্রটা বানাবো, মানে M1D1 সমানে M2D2। ক্লিয়ার? তাহলে M1 45, D1 কত 45 সমানে M2 কত 15 জন, D2 কত? ক্লিয়ার? 45 জন লোকের কোনো খাবারে 45 দিন চললে 15 জন লোকের ওই খাবারে কত দিন চলবে, মানে D2টা কত? তাহলে বের করে নেবো। তাহলে D2 সমান কি? D2 সমান 45 ইন্টু 45। এই 15টা যেহেতু D2র সাথে এটা গুণে আছে, তাহলে 15টা এধারে সমানের অন্য সাইডে গেলে ভাগে চলে যাবে। তাহলে এদিকে ভাগে চলে যাবে আমার নিচে 3 15 45। তাহলে 45 ইন্টু 3, 3 5 15, 5 হাতে রইল 1, 3 4 12 আর 1 13। ক্লিয়ার? 135 দিন। সময় দিনের যে মেন সূত্র সেটা হলো M1D1T1W2 সমানে M2D2T2W1। ক্লিয়ার? ধরো একটা আমি অঙ্ক দিয়ে দিচ্ছি। ধরো 20 জন লোক 15টি জামা তৈরি করতে পারে, তাহলে 30 জন লোক কতগুলি জামা তৈরি করতে পারবে? এই যে অঙ্কটাতে এখানে কি দেওয়া আছে? লোক সংখ্যা, অর্থাৎ M1 দেওয়া আছে। M1 লোক সংখ্যা দেওয়া আছে আর কাজের পরিমাণ দেওয়া আছে। তার মানে আমি এই দুটো পার্ট নিয়ে অঙ্কটা করব। M1W2 সমানে M2W1। ক্লিয়ার? এই পার্টগুলো নেই, D1 নেই, T1 নেই, এখানে D2 নেই, T2 নেই। তাহলে শুধুমাত্র M1W2 M2W1। তাহলে বসিয়ে দেবো। তাহলে 20 জন লোক, তাহলে প্রথম লাইনে যেগুলো থাকবে সেগুলো হলো 1-এর পার্টগুলো, মানে M1, এটা M1, এটা W1। তারপর একটা এই যে এটা M2 আর W2 বার করতে হবে। তাহলে সূত্রের ক্ষেত্রে সূত্রটা কি? M1W2 মানে 20 ইন্টু W2 বার করতে হবে। M2 মানে 30 ইন্টু W1 কাজের পরিমাণ 15। তাহলে সমানে কি হবে? W2 বার করব। তাহলে W2 সমান 30 ইন্টু 15/20। তাহলে 0 0 কাটা গেল। এবারে 3 15 45, 3 15 45/2 এতটি জামা তৈরি করতে পারবে। জাস্ট আমি এটা উদাহরণ দিলাম। ক্লিয়ার? নেক্সট অঙ্কে কি বলেছে? 6,0,0,3 দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য মানে বিয়োগ। এই এলো অঙ্ক। এই অঙ্কগুলো নিয়ে 4 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে, যাদের পার্থক্যটা হলো কত সেটা বার করতে হবে। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা করি আমি। বৃহত্তম সংখ্যা কী করে বার করে? একদম বৃহত্তম যে অঙ্কগুলো সেটা পরপর লিখে যে গঠিত সংখ্যা হবে সেটাই। প্রথমে 6, তারপরে 3, তারপরে 0 0। ক্লিয়ার? ক্ষুদ্রতম সংখ্যা কী করে লিখব? না, প্রথমে কি দেব আমি? ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে প্রথমে আমি দেব, তাহলে কি দেব ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে? প্রথমে আমি কিন্তু 0 দিতে পারবো না। তাহলে 0 যদি আমি 0 দিই, আমি বলছি সাপোজ ধরো 0 0 দিলাম, 3 আর 6, তাহলে সংখ্যাটা কত হলো? 36। এটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা নয়। তাহলে প্রথমে কি সংখ্যা দিতে হবে? যদি কোনো অঙ্কে মানে কিছুগুলো অঙ্ক দেওয়া থাকে তার মধ্যে যদি 0 থাকে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে 0 কিন্তু লেখা যাবে না। প্রথমে 0 বাদ দিয়ে যে ছোট সংখ্যাটা থাকবে সেটা প্রথমে লিখে নিতে হবে। তাহলে 3 লিখে নেব, তারপরে 0 0, তারপরে 6। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত? 3006। বৃহত্তম সংখ্যাটা কত? না 6300। এই দুটোর পার্থক্য কত বলেছে, তাহলে এই দুটো পার্থক্য করব। তাহলে 6 কতই? 10, 4 হাতে রইল 1, 1 কতই? 10, 9 হাতে রইল 1, 1 আর 1 হলো, 1 কতই? 2, 3 2 রইল 1, 4 4 কতই? আমার 6 2 কত? 2294। ক্লিয়ার? সরি, এটা কত? 1 কতই? 3 2, তাহলে 3 কতই? 6 3 3294। ক্লিয়ার? 3200 আমার 94। তাহলে কিছু নেই, বৃহত্তম সংখ্যা লিখে নিলাম 6300, ক্ষুদ্রতম সংখ্যা 3600, সরি 3006। তাহলে সেই দুটোকে বিয়োগ করলে হচ্ছে 3200 আমার 3294। কিছুই নেই, এটা খুব সহজ অঙ্ক। নেক্সট অঙ্ক। তাহলে নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে
50 দাগে কি 1/2 প্লাস 1/2 প্লাস 1/2 মাইনাস 1/2 কিছুই নেই, খুব সহজ অঙ্ক। কি করো আমরা শেষ দিক থেকে মানে নিচ থেকে আমরা অঙ্কটা করে করে যাব। তাহলে প্রথমে যে পার্টটা আছে সেটা লিখব 1/2 প্লাস দিলাম 1/2 প্লাস 1 এই পার্টটা করব আমি। তাহলে এই পার্টটা কি, যদি এটাকে আমি ভগ্নাংশের আকারে লিখি তাহলে 2/1, তার মানে 2 1কে 2 লসাগু, 2 2 4 মাইনাস 1। ক্লিয়ার? আমি এই সাইডে লিখছি। তাহলে কি হবে সেই একই রকম 1/2 প্লাস 1/2 প্লাস এটা কত হলো, তাহলে 1/4 থেকে 1 গেলে কত হচ্ছে 3/2। ক্লিয়ার? নেক্সট, তাহলে এটা 1/, কোনো সংখ্যা থাকবে মানে ওটা কি বোঝায়, ওই সংখ্যাটার অনন্যক। যে কোনো সংখ্যার অনন্যক বলতে কি বোঝায় 1/, ওই সংখ্যাটা 1/, যদি কোনো সংখ্যা থাকে বা ভগ্নাংশ থাকে, তার মানে 1/, যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশটা আমার কী হয়ে যায়, উল্টে যায়। তাই এটা কেমন লিখতে পারি 1/2 প্লাস 1/2 প্লাস এটা কি হয়ে যাবে 2/3। ক্লিয়ার? 2/3 সমান, তাহলে 1/2 প্লাস এটাও ঠিক একই রকম 1/, এই যে 1, এই 1টা, এবার এটা কী হবে 3 2 6 আর 2 8, 8/3 সমান 1/2 প্লাস এটা 1/8 মানে কী হয়ে যাবে 3/8 সমান 1/8 2 16, 16 আর 3 19, 19/8, 19/8 সমান কত 19/8 সমান 1/, ভগ্নাংশ আছে 1/, যদি কোনো ভগ্নাংশ তাহলে ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে 8/19, 8/19। নেক্সট অঙ্ক কি আছে 51 অঙ্কটা, চায়ের দাম 30% বেড়েছে, 30% বেড়েছে। এখন 1 কিলোগ্রাম চায়ের দাম 78 টাকা হলে আগে 1 কিলো চায়ের দাম কত? খুব সহজ অঙ্ক। তাহলে চায়ের দামটা 30% বেড়েছে মানে আগে কেজি প্রতি অর্থাৎ 1 কেজি চায়ের যে দাম আমি ধরে নিচ্ছি, আগে 1 কেজি চায়ের দাম ছিল 100 টাকা আগে, এখন হয়েছে কত, এখন হলো 130 টাকা। আগে ছিল 100 টাকা, এখন 130 টাকা। তাহলে যদি আগে আর এখন এটাকে যদি আমি ভগ্নাংশের আকারে লিখি বা অনুপাতের আকারে লিখি, তাহলে আগে 100, এখন 130। সেটাকে যদি আমি লঘিষ্ঠ আকারে পরিণত করি, তাহলে 100 আর 130কে যদি আমি লঘিষ্ঠে পরিণত করি, তাহলে 10, এটা হলো 13, 10/13। আগে যে দাম আর এখন যে দাম তাদের যে ভগ্নাংশের অনুপাতটা 10:13। ভগ্নাংশকে আমি অনুপাতে প্রকাশ করতে পারি 10:13 সমানই 10/13। তাহলে এই যে 10/13, এখন যে দাম এই যে 13টা কত হয়েছে 78 টাকা। তাহলে এই 78 কী করে হলো, 13 থেকে 78 কী করে 6 গুণ করে এর সাথে 6 গুণ করে দেবো, তাহলে এর সাথেও আমি 6 গুণ করে দেবো, তাহলে 6 10 60 টাকা, 6 10 কত 60 টাকা। তাহলে এখন যদি চায়ের দাম 78 টাকা হয় তাহলে আগে কত ছিল 60 টাকা। এই তো অঙ্ক, 2 সেকেন্ডের অঙ্ক। আগে 100 টাকা, এখন 130 টাকা। তাহলে সেটাকে আমি অনুপাতের আকারে প্রকাশ করে নিচ্ছি। ভগ্নাংশকে অনুপাতে 10:13, তাহলে অনুপাতটাকে আমি আরও ভগ্নাংশে লিখতে পারি। অনুপাতকে ভগ্নাংশ 10:13, তাহলে 10/13। তাহলে 13টাই কত হচ্ছে 78, কী করে হচ্ছে 6 গুণ করে 78 হচ্ছে, তাহলে এর সাথেও আমি 6 গুণ করে দেবো। তাহলে এখন যদি 78 টাকা হয় তার সাপেক্ষে তাহলে আগে কত ছিল 60 টাকা। এই তো অঙ্ক। 52 দাগে যে অঙ্কটা আছে, 360 মিটার দীর্ঘ একটা ট্রেন একটা ইলেকট্রিক পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত? তার আগে আমি বলি, কোনো ট্রেন কোনো ইলেকট্রিক পোস্ট বা মানুষ বা কোনো গাছকে অতিক্রম করা মানে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। অর্থাৎ ট্রেন ওই সময়ে যে সময় লাগছে একটা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করতে বা একটা সিগন্যাল পোস্টকে অতিক্রম করতে বা একটা গাছকে অতিক্রম করতে বা একটা মানুষকে অতিক্রম করতে, সেইগুলোকে অতিক্রম করতে যে সময় লাগছে সেই সময় সে কত দূরত্ব যাচ্ছে, ট্রেনের যা দৈর্ঘ্য সেই দূরত্বই সে অতিক্রম করছে। ক্লিয়ার? তাহলে বলছে আমার ট্রেনটার গতিবেগটা কত। যে ট্রেনের সময় দূরত্বে যা কিছু অঙ্ক আছে আমার একটাই ফর্মুলা, সেটা হলো গতিবেগ v সমান d/t। গতিবেগ সমান দূরত্ব, d মানে ডিস্টেন্স দূরত্ব বাই সময়, v সমান d/t।
টি। তাহলে এই ফর্মুলাতে কিন্তু আমার প্রতিটা অঙ্ক হবে। এইখানে আমার কি বলে দিয়েছে আমার যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি, মানে আমার গতিবেগটাকে কিমি পার ঘন্টাতে প্রকাশ করতে বলেছে, কিমি পার ঘন্টাতে প্রকাশ করতে বলেছে। তার আগে আমি একবার বলে দিই, তাহলে আমি এটা অঙ্কটা করে নিই। তাহলে ভি বার করতে বলেছে, তাহলে ভি সমান ডি বাই টি। তাহলে ট্রেন ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করছে 18 সেকেন্ড, তাহলে 18 সেকেন্ড ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করা মানে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তার মানে নিজের 18 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য যে এটা সেটাই অতিক্রম করবে, মানে দূরত্বটা হচ্ছে 360 বাই 18। তাহলে এটা কিসে আছে, মিটার পার সেকেন্ডে। আমার করতে হবে কিসে না, ঘন্টায় কিমি, কত কিমি মানে কিলোমিটার পার আওয়ার করতে হবে। তাহলে দুটো কথা, যদি আমার কিমি পার ঘন্টা দেওয়া থাকে কোনো অঙ্কে, তা থেকে যদি আমি মিটার পার সেকেন্ডে করি, তাহলে আমি কিমি পার ঘন্টার সাথে কিমি পার ঘন্টার সাথে 5/18 গুণ করব। ক্লিয়ার, 5/18 গুণ করব। 2 নম্বরে, যদি আমার মিটার পার সেকেন্ড দেওয়া থাকে, মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিমি পার ঘন্টা করি, এটা করছি কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড, সেখানে আমি কিমি পার ঘন্টার সাথে 5/18 গুণ করে মিটার পার সেকেন্ড করব। কিন্তু মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিমি পার ঘন্টা করি, তাহলে আমি কি না মিটার পার সেকেন্ডের সাথে ঠিক উল্টোটা, মিটার পার সেকেন্ডের সাথে মিটার সেকেন্ড, মিটার পার সেকেন্ডের সাথে 18/5 গুণ করব, 18/5 গুণ করব। ক্লিয়ার, দুটো। তাহলে আমি এখানে মিটার পার সেকেন্ড আছে, মিটার পার সেকেন্ড থেকে আমি কিমি পার ঘন্টা করব। তাহলে আমার কত হচ্ছে, ভি সমান ট্রেনটি গতিবেগ ভি সমান 360/18, এটা মিটার পার সেকেন্ড আছে। আমি করবো কিসে, কিলোমিটার পার আওয়ার মানে কিমি পার ঘন্টাতে। তাহলে কত দিয়ে গুণ করব, আমি 18/5 দিয়ে গুণ করব। ক্লিয়ার, তাহলে 18 কাটা যাবে, 5 দিয়ে কাটবো এটাকে, 5 7 35, 36 থেকে 35, 36 থেকে 35 বাদ গেলে 1, 10 0, 5 2 10, তাহলে কত, 72 কিমি পার ঘন্টা। 72 কিমি পার ঘন্টা। অঙ্কটা কিছু নেই, আমি এটার বাড়তি লিখলাম সূত্র জন্যে। অনেক অঙ্কে দেওয়া থাকে, এই অঙ্কটাতে আমার সুবিধা, এই অঙ্কটাতে দেওয়া আছে। আমি যদি বলে এবারে আমি এই 15/18/5 বা 5/18 পেলাম কি করে, তাহলে সেটাও বলে দিই। আমি কিমি পার ঘন্টা থেকে আমি মিটার পার সেকেন্ড যখন করছি, তাহলে কিমি পার ঘন্টা মানে কিমি বাই ঘন্টা, তার থেকে আমি কি করব, মিটার পার সেকেন্ড। আমি কি বললাম, কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড করলে তার সাথে 5/18 শর্টে গুণ করে দেবো। হচ্ছে কি করে, তাহলে 1 কিমি, কিমি সমান 1000 মিটার, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে 2 0 2 0 কাটা গেল, এটা সেকেন্ড। 10/36, তাহলে 10 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 2 দিয়ে কাটলে হচ্ছে 18, কত হচ্ছে 5/18। এই জন্যেই কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড করলে 5/18 দিয়ে আমি শুধু গুণ করে দেবো। আমার এইভাবে করার দরকার নেই, সময় নষ্ট করে লাভ নেই। এমনিতে কম্পিটিটিভ পরীক্ষাতে সময় খুব সামান্য থাকে, তাহলে আমি শুধুমাত্র কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড করলে আমি 5/18 দিয়ে গুণ করব। ঠিক উল্টাটা, মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টা হলে 18/5 দিয়ে গুণ করব, যেটা আমি এই অঙ্কে করলাম। নেক্সট অঙ্কে কী বলা আছে, স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় 9 কিমি ও স্রোতের গতিবেগ ঘন্টায় 5 কিমি, তাহলে স্রোতের অনুকূলে 70 কিমি যেতে কত সময় লাগবে। আমি আগের ক্লাসে বলেছি, স্রোতের অনুকূল প্রতিকূলের অঙ্ক করতে গেলে প্রথমে কি জানতে হবে, স্রোতের বেগ কত আর আমার মাঝি বা নৌকার বেগ কত। দুটো কথা প্রথমে, দুটো, একটা হলো এই সব অনুকূল প্রতিকূলের অঙ্কে দুটো টার্ম প্রথমে জানতে হবে। সেই দুটো যদি না দেওয়া থাকে আমাকে ধরে নিতে হবে। তাহলে প্রথমে হলো যখন জলটা স্থির জলে নৌকার বেগ কি, আমি ধরে নিলাম 1 কিমি পার ঘন্টা। ক্লিয়ার। আর স্রোতের একটা বেগ আছে, তাহলে স্রোতের বেগ কত, স্রোতের বেগটা আমি ধরে নিলাম, তাহলে স্থির জলে নৌকার বেগটা হচ্ছে 1 কিমি পার ঘন্টা, স্রোতের বেগটা আমি ধরে নিলাম ওয়াই। প্রথম সূত্রটা আমি বলে দিই, ওয়াই কিমি পার ঘন্টা। ক্লিয়ার। তাহলে যখনই আমি এই দুটো পেয়ে যাব, তখনই আমি আরও দুটো টার্ম আমি লিখে নেব। কি সেটা, 1 নম্বর হলো এবারে স্রোতের অনুকূলে নৌকার বেগ, যেটা কি হবে, স্রোতের অনুকূলে নৌকার বেগ মানে স্রোত যেদিকে যাচ্ছে, জল যেদিকে যাচ্ছে, নৌকা যদি সেই দিকে যায়, তাহলে সেটা স্রোতের অনুকূল। তখন আমার বেগটা কি হবে, দুটো বেগের যোগফল। ক্লিয়ার, দুটো বেগের যোগফল।
আরেকটা কি, স্রোতের প্রতিকূলে, স্রোত যেদিকে আসছে তার বিপরীত দিকে যদি নৌকা আসে, অর্থাৎ সেটাকে বলা হয় প্রতিকূল। প্রতিকূলে নৌকার বেগ, তখন কি করব, বেগ দুটোর আমার বিয়োগ, নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ। ক্লিয়ার? তাহলে প্রথমে স্থির জলে নৌকার বেগ ধরে নেব, আর স্রোতের যে বেগ সেটা ধরে নেব। যদি না দেওয়া থাকে, সেই দুটো যখনই আমি পেয়ে গেলাম, সাথে সাথে আমি কি করব, স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। ক্লিয়ার? সেই দুটো আমি করে নেব। তাহলে এই অঙ্কে আমার দেখে নেওয়া যাক কী আছে। আমি প্রথমেই বলেছি, আগের অঙ্কে বললাম যে স্রোতের অনুকূল প্রতিকূল যে অঙ্কই হোক, সময় দূরত্বের অঙ্ক তো বেগ আছে, কোনো একটা সে জলের মাধ্যমে যাক বা সে মানে এরকম রাস্তার মাধ্যমে যাওয়া, সে তো একটা কোনো গতিবেগে কোনো একটা সময়ে কোনো দূরত্ব অতিক্রম করছে, মানে সময় দূরত্বের অঙ্ক। তাহলে সেই একই সূত্র, ভি সমান ডি বাই টি, ভি সমান ডি বাই টি, অর্থাৎ বেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে এখানে এখানে বেগটা কি, এখানে বেগ হবে যে স্রোতের অনুকূলে যাচ্ছে, তাহলে স্রোতের অনুকূলে বেগটা কি, তাহলে অঙ্কটা করি এবারে। অঙ্কটা করছি আমি, তাহলে স্রোতের অনুকূলে, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কি হবে, দুটোর বেগ যোগ, অর্থাৎ স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ হয়ে যাবে। তাহলে স্রোতের অঙ্কটা আমি শুরু করছি এবারে, যে মূল যে অঙ্কটা, এটা সূত্র বললাম, মূল যে অঙ্কটা স্রোতের অনুকূলে, তাহলে নৌকার বেগ কি, নৌকার বেগ কী হবে, বেগ দুটোর যোগফল, অর্থাৎ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, 14 কিমি পার আওয়ার। ক্লিয়ার? তাহলে বেগটা হলো 14 কিমি পার আওয়ার। কত কিমি যাচ্ছে, 70 কিমি, যেতে কত সময় লাগছে, তাহলে ভি সমান ডি বাই টি। তাহলে কত, ডিটা কত, দূরত্বটা 70 কিমি, কোন সময়ে যেতে লাগছে সেটা বার করব। ভিটা কত দেওয়া আছে আমার, 14, আমি এখানে ফ্রেশ করে লিখছি আবার। তাহলে আমার সূত্রতে ভি সমান ডি বাই টি, তাহলে 14 সমান, ভিটা হচ্ছে 14, ডিটা কত 70 বাই টি। তাহলে কিছু নাই, মানে নিচে এক ভগ্নাংশের আকারে এটাকে লিখে নিলাম, তাহলে এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, তাহলে 14 টি সমানে 70, টি সমানে হচ্ছে 70 বাই 14, 5 14 70, তাহলে টি সমান কত, 5 আওয়ার, 5 ঘন্টা। ক্লিয়ার? আমি এই ভি সমান ডি বাই টিকে আমি তিনটা রূপের আকার লিখতে পারি। একটা হলো ভি সমান ডি বাই টি, একটা টি সমান ডি বাই ভি, অর্থাৎ এটা এখানে এলে এটা এখানে চলে আসবে। ক্লিয়ার? একটা গতিবেগ সমান দূরত্ব বাই সময়, সময় সমান দূরত্ব বাই বেগ, যেটা আমার এই অঙ্কে প্রযোজ্য। আমি একটা স্টেপ বাড়তি করলাম, কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে এই এই ফর্মুলাটা ব্যবহার করা, তাহলে তোমাদের একটু সময় কম, এই যে আমি একটা স্টেপ বাড়তি লিখলাম সেই সময়টা কম লাগবে। ক্লিয়ার? যদি আমি ডাইরেক্ট আমি এটা করে দিতাম যে টি সমান ডি বাই ভি, তাহলে ডি হচ্ছে 70, ভি হচ্ছে 14, 5 14 70, 5 ঘন্টা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে দেখো, পায়েল ও প্রীতমের মাসিক মাইনের অনুপাত, তারা মাসে কত টাকা মাইনে পায় তার অনুপাতটা দেওয়া আছে 3:5, কত করে পায় সেটা কিন্তু বলা নেই, অনুপাতের আকারে দেওয়া আছে। তাহলে অনুপাত আগে অঙ্কটা করে নিই, প্রত্যেকের মাইনে 200 টাকা করে বাড়লে সেই অনুপাতটা, মানে এই যে অনুপাতটা আছে, এই এই অনুপাতটা কিছু একটা মাইনে তো আছে, এই তিন, এই যে পায়েল ও প্রীতমের মাসিক যে অনুপাত, এটা কিছু একটা তো মাইনে, সেটাকে লঘিষ্ঠ রূপ করে 3:5 করেছে। তাহলে সেই মাইনেটার সাথে যদি আমি প্রত্যেকের 200 করে বাড়াই, তাহলে যে অনুপাতটা দাঁড়ায় সেটা হয় 13:21। তাহলে পায়েলের মাইনে কত? যদি আমার যে কোনো জিনিস যদি আমি অনুপাতের এমনি আকারে থাকে, যে তাদের কোনো দু ভাইয়ের বয়সের অনুপাত এত এত, বা কারো কাছে দুজনের কাছে যে টাকা আছে তার অনুপাত এত এত, এরকম যদি কোনো কিছুর আকারে থাকে, তাহলে বা তাদের মাসিক মাইনের অনুপাত দেওয়া আছে, পার্টিকুলার জানি না, তার জন্য কি করে নেব, আমি তাদের সাথে একটা একটা চলরাশি গুণ করে নেব, তাদের সাথে একটা চলরাশি গুণ করে অনুপাতটা তুলে নেব। যে ধরি পায়েলের যে মাইনে, পায়েলের যে মাসিক মাইনে মাইনে সেটা হলো 3x, আর প্রীতমের মাইনে হচ্ছে 5x। ক্লিয়ার? তাহলে আমি এখন জেনে গেলাম যে পাইলেটটা 3x আর প্রীতমেরটা 5x। এখন কি বলছে, এদের মাইনে যদি 200 টাকা করে বাড়ানো হয়, মানে 3x প্লাস 200 আর 5x প্লাস 200, তাহলে এই যে দুজনাকার অনুপাত পায়েল এবং প্রীতমের, সেটাই হলো 13:21। ক্লিয়ার? তাহলে অনুপাতটাকে আমি ভগ্নাংশের আকারে লিখে নেব, তাহলে 3x প্লাস 200 বাই 5x প্লাস 200 সমানেই 13/21। তাহলে এর সাথে আড়াআড়ি গুণ, এর সাথে এটা গুণ, এর সাথে গুণ করব, 5 13 65x
প্লাস 13 দুগুণে 26 আর দুটো শূন্য, এর সাথে এটা গুণ, 3-এর সাথে 21 গুণ করলে 63x, 21 দুগুণে 42 আর দুটো শূন্য, 200 গুণ করলে 4200। তাহলে এক্সগুলোকে একদিকে, তাহলে 65x মাইনাস 63x, এক্সগুলোকে একদিকে আনলো, তাহলে এদিকে সমানের এক সাইডে প্লাসে আছে, অন্য সাইডে গেলে মাইনাস হবে। ঠিক 4200 এদিকে আছে সংখ্যাগুলোকে, ধ্রুবক পদ, এগুলো ধ্রুবক পদ, 2600কে আমি নিয়ে যাবো, তাহলে 2600 সমানের এক সাইডে প্লাসে আছে, অন্য সাইডে গেলে মাইনাস হবে, চিহ্নের পরিবর্তন হয়। তাহলে 65x থেকে 63x বিয়োগ হলে 2x, 4200 থেকে 2600, 4200 থেকে 2600 যদি বাদ দিই, তাহলে আমার কত পড়ে থাকবে, দুটো শূন্য, 6 কত, 12 6, হাতে রইলে 1, 2 1 3, 3 কত 4 1 1600। তাহলে 2x সমান 1600, x সমান 800 টাকা, x সমান কত 800, x সমান 800। এক্সটা আমি একটা কি গুণাঙ্ক গুণ করেছি, তাদের সাথে একটা চলরাশি গুণ করেছি, এই যে এক্সটা গুণ করে তাদেরকে যে অনুপাতটা তুললাম, সেই এক্সটা হচ্ছে 800। তাহলে কি বলেছে প্রশ্নে, যে পায়েলের মাইনে কত, তাইলে পায়েলের মাইনে কত 3x, পায়েলের মাইনে কত 3x, তাইলে পায়েলের মাইনে সমান 3x সমান 3 গুণিত x, x কত 800, তাহলে 3 × 800 মানে 2400 টাকা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কী দেওয়া আছে, নেক্সট অঙ্কে 55 দাগের, সুশীল ও সুদীপের বয়সের সমষ্টি 86 বছর, মানে যোগফল, দুজনাকার বয়সের যোগফল হচ্ছে 86 বছর। 10 বছর আগে, মানে এখন যা বয়স তার 10, মানে এখন থেকে 10 বছর আগে সুশীলের বয়স সুদীপের বয়সে দ্বিগুণ ছিল। যার সাপেক্ষে বলবে, যার চেয়ে বলবে তাকে ধরবো। 10 বছর আগে মানে ধরো, এখন ধরো 24, তাহলে 10 বছর আগে মানে 14তে, আমি একটা সাপোজ উদাহরণ দিচ্ছি, 14র কথা বলছি। 14তে কী বলছে, সুশীলের বয়সটা সুদীপের বয়সে, মানে সুদীপের যা বয়স তার দ্বিগুণ ছিল। কোনটা দ্বিগুণ, মানে সুদীপের বয়স যদি 10 ছিল, তাহলে সুশীলের বয়স ছিল 20, সুদীপের বয়সের দ্বিগুণ। ক্লিয়ার? তাহলে 10 বছর আগে বলছি এইখানে, তাহলে আমি এইখানে ধরে নেব 10 বছর আগে, যে 10 বছর আগে কার, যার সাপেক্ষে বলবো তাকে ধরবো, সুদীপের 10 বছর আগে সুদীপের বয়স ছিল x বছর। ক্লিয়ার? তাহলে 10 বছর আগে সুদীপের যা বয়স ছিল তার দ্বিগুণ ছিল কার বয়স, সুশীলের বয়স। তাহলে সুশীলের বয়স ছিল কত, 2x বছর। ক্লিয়ার? 10 বছর আগে সুদীপের যা বয়স ছিল, সুশীলের বয়স ছিল তার দ্বিগুণ, মানে সুশীলের বয়স ছিল 2x বছর। ক্লিয়ার? তাহলে ওইখান থেকে আমি 10 বছর আগে যে বয়সটা সেটা পেয়ে গেলাম। তাহলে 10 বছর পরে, মানে এই যে 14তে ধরো 10 বছর পরে যে বয়সটা, 10 বছর পরে মানে বর্তমানে যে বয়স যোগফল সেটা হলো 86 বছর। তাহলে অতএব 10 বছর পরে তাদের বয়স সুদীপের কত হবে, সুদীপের হবে কত না, 10 বছর আগে মানে 14তে ছিল x, তাহলে 10 বছর পরে মানে 24 এখন কত হবে, x + 10। সুশীলের কত হবে, সুশীলের কত হবে, সুশীলের হবে ছিল 2x, 10 বছর পরে কত হবে, 10 যোগ হয়ে যাবে। 10 বছর আগে যা, এখন যা বয়স, 10 বছর পরে কত হবে, যা আমার যদি বয়স এখন 30 হয়, 10 বছর পরে কত হবে, 30 + 10। তাহলে এই যে দুটো হলো 10 বছর পরে মানে এখনকার বয়স, এখনকার যে বয়সের যোগফল সেটাই হলো কত আমার 86 বছর। কত, 86 বছর। তাহলে এই যে দুজনাকার যোগফল সমষ্টি সেটাই হলো 86 বছর। তাহলে x + 10 আর 2x + 10 সমানে কত, 86। তাহলে x আর 2x মানে 3x, 10 আর 10-এ 20 সমান 86। তাহলে 3x সমান 86 - 20, বা 3x সমান 86 থেকে 20 গেলে কত হয় 66। x সমান কত, 66/3, 22। x সমান কত, 22। তাহলে কি বলছে, এখন সুশীলের বয়স কত, এখন বলতে কখন, এখন মানে এইটা হলো সুশীলের বয়স। এখন 14তে ছিল এইটা, 14 থেকে 10 বছর আবার আমি আগে আসছি, মানে এখন আসছি, প্রথমে পিছিয়ে গেলাম, তারপরে আবার সেই পেছন থেকে আমি আগালাম, মানে 24-এ এলাম। সেই 24-এ বয়সগুলো হচ্ছে এইগুলো, সেই বয়সটা কত বলছে। তাহলে সুশীলের এখন বয়সটা কত, তাহলে এখন
সুশীলের বয়সটা কত 2x প্লাস 10, তাহলে 2 ইন্টু এক্স, এক্স মানে 22 প্লাস 10 সমান 44 প্লাস 10 মানে কত 54 বছর। 54 বছর দেখে নাও। তাহলে যদি এর বয়স 54 হয়, সুশীলের বয়স যদি 54 হয়, 54 যদি হয়, তাহলে 10 বছর আগে কত ছিল 44, ক্লিয়ার? 10 বছর আগে মানে 1444, আর এর কত ছিল, এর ছিল তাহলে 22, এক্স মান কি ধরেছি, এক্স মান কি ধরে সুদীপের বয়স, তাহলে ঠিক আছে মিলে মিলে যাচ্ছে অঙ্কতে, ক্লিয়ার? নেক্সট অঙ্ক, নেক্সট যে অঙ্কটা কি দেওয়া আছে, দেওয়া আছে যে একটা সংখ্যাকে 10% বাড়িয়ে 10% কমানো হলো, তাহলে সংখ্যাটার কী পরিবর্তন হবে। খুব সহজ অঙ্ক, এটা একটা ফর্মুলা আছে। এটা শুধুমাত্র এই অঙ্কর ক্ষেত্রেই নয়, ধরো এটা কেমন কাজে লাগবে আমি বলে দিচ্ছি, যেহেতু একই সূত্রটা আগে বলে দিই। সূত্রটা হলো এটা কত দাগে 56, সূত্রটা হলো যদি একই রকম প্রথমে বাড়ে পরে কমে, তাহলে তার যে সূত্র, প্রথমে বাড়বে একই রকম পার্সেন্টেজ, একই রকম রকম পরে একই রকম, প্রথমে প্রথমে একই রকম, প্রথমে a% বাড়বে, পরে a% কমবে, তাহলে মোট কত বাড়বে বা কমবে তা হলো কি করব, যদি একই রকম হয় প্রথমে বাড়ে পরে কমে, একই রকম পার্সেন্টেজ প্রথমে বাড়ালাম পরে কমালাম, তাহলে যা সূত্রটা তার যে ফর্মুলা সেটা হবে, সেটা উপরে লিখব এই যে এ এ তার স্কোয়ার বাই 100%, ক্লিয়ার? 100%, তাহলে কি হবে, এটা কমবে, অ্যাকচুয়ালি এটা কমবে, বাড়বে না, এটা কমবে, ক্লিয়ার? তাহলে এ স্কোয়ার বাই 100%, তাহলে এখানে প্রশ্নে কি আছে, প্রথমে একই রকম পার্সেন্টেজ, প্রথমে বাড়বে পরে কমবে, যদি এরকম থাকে তাহলে কিচ্ছু করার দরকার নেই, যে পার্সেন্টেজে বাড়ে তার স্কোয়ার করে দেবে, নিচে 100 লিখে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবে, সেটাই উত্তর। অর্থাৎ অঙ্কটাতে কী হবে, তাহলে প্রথমে 10% বাড়ছে, তাহলে 10 স্কোয়ার বাই 100, তাহলে 10 স্কোয়ার মানে 10 10 100 বাই 100, দুটো শূন্য কাটা গেল, তাহলে 1% কমবে, ক্লিয়ার? 1% কমবে। কি বললাম, যদি প্রথমে একই রকম পার্সেন্টেজ বাড়ে পরে একই রকম পার্সেন্টেজ কমে, তার সূত্র একটাই, এ স্কোয়ার বাই 100%, এ মানে এখানে কত 10, বাস 10 স্কোয়ার বাই 100 মানে 10 100 100 100 কাটা গেলে 1% কমবে, এই তো অঙ্ক। নেক্সট যে অঙ্কটা আছে কি আছে, একটা দোকানের বিক্রি প্রতি বছর 20% বাড়ে, আগস্ট মাসে 5,000 টাকা হলে 3 বছর পরে কত টাকায় বিক্রি হবে। তাহলে কি করব, নেক্সট যে অঙ্ক কি আছে, যে একটা দোকানের বিক্রি প্রতি বছর 10% বাড়ে, সমহারে বেড়ে যাচ্ছে, তাহলে আগস্ট মাসে 5,000 টাকা হলে 3 বছর পর কত টাকা বিক্রি হবে। মানে কোনো কিছু যদি সমহারে বৃদ্ধি হয়ে যায় বা সমহারে হ্রাস হয়, তার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হলো P × 1+R/100 এটা টাকার ক্ষেত্রে আছে। ধরো কোনো একটা গ্রামে এভাবে বলে দেবে যে কোনো একটা গ্রামের লোক সংখ্যা ধরো P প্রতি বছর 20% হারে বাড়ছে, তাহলে 5 বছর পরে গ্রামের জনসংখ্যা কত হবে, এই ধরনের অঙ্ক। মানে একই রকম প্রতি বছর 20% করে বাড়ছে, ক্লিয়ার? বা যদি হ্রাস হয় তখন এই সূত্রটাই, এটা সমহার বৃদ্ধি যে সূত্র, বা P × 1 - R/100 এটা হচ্ছে সমহার হ্রাস, এই যে সূত্র, এই অঙ্কটা ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে এই সূত্রটা কোন ক্ষেত্রে প্রযোজ্য, এই যে কোনো একটা টাইম বলে দেবে যে 5 বছর, প্রতি বছরে ধরো 3% 20% হারে বাড়ছে, এখানে যে অঙ্কটা সূত্রটা সেটা হলো P × 1+R/100 পি সমান প্রারম্ভিক, ধরো যদি আমি লোক সংখ্যা ক্ষেত্রে ধরি, তাহলে এই বছর ধরো এই গ্রামে কোনো একটা গ্রামের লোক সংখ্যা আছে P, R% হারে বেড়ে যাচ্ছে, তাহলে N হচ্ছে সময়, তাহলে বলে দেবে যে N বছর পরে ওই গ্রামের লোক সংখ্যা কত হবে, তার সূত্র P × 1+R/100 বা যদি হ্রাস পায়, ধরো প্রতি বছর 20% হারে হ্রাস পাচ্ছে, তাহলে কী হবে P × 1 - R/100 তখন N এর জায়গায় যা মান দেওয়া থাকবে
সেই মানগুলো পুট আপ করতে হবে। কিন্তু মেন যে সূত্র সেটা হলো পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n। এখানে কি তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, এই অঙ্কটার ক্ষেত্রে পি তাহলে কি আছে, পি হলো 5,000 টাকা। ক্লিয়ার। সময়, সময় মানে এখানে এন, এন সমান কত, 3 বছর। সুদের হার, সুদের হার না, এখানে যে যে হারে এটা বাড়ছে, এখানে যেহেতু এটা কি দোকানদার বিক্রি করছে প্রতি বছর, তার যে 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 জিনিস বিক্রি করে, দ্রব্য বিক্রি করে, তার বিক্রিটা যেটা প্রতি বছর বলছে 20% বাড়ে। যদি এখানে লোক সংখ্যা হয় তাহলে বলে প্রতি বছর 20% হারে লোক সংখ্যা বাড়ছে। সেই যে সমাহার হারটা, বৃদ্ধির যে হারটা সেটা হলো আর, আরটা কত এখানে, আরটা হলো 20%। তাহলে বলছে 3 বছর পরে, সময় 3 বছর, 3 বছর পরে কত হবে, তার যে ফর্মুলা, সেই ফর্মুলা হলো পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n। তাহলে এখানে পি সমান কত, পি সমান হলো 5,000, 1+r/100, আর কত 20/100 টু দি পাওয়ার n, n মানে কত 3। তাহলে কাটাকুটি 5 20 101, 20 দিয়ে কাটছি, 20 1 20, 5 20 100, তাহলে কত হচ্ছে সমান 5,000 ইন্টু 1+1/5 টু দি পাওয়ার 3। ক্লিয়ার। তাহলে সমান 5,000 গুণিত 5 1 5 আর 1 6। এটা কি পূর্ণ সংখ্যা, এটা কি প্রকৃত ভগ্নাংশ, সবগুলো বলে দিচ্ছি। তাহলে পূর্ণ সংখ্যা প্রকৃত ভগ্নাংশের কি আমি একসাথে কি বলতে পারি, যে মিশ্র ভগ্নাংশ। যাই হোক ওইগুলো আসছি না, তোমাদেরকে বলে দিলাম। তাহলে এই ভিতরটাকে আমি লসাগু করবো, 5 1 5 লসাগু, 5 লসাগু 5 1 5, 1 হচ্ছে 1 টু দি পাওয়ার 3 সমান 5,000 ইন্টু 5 আর 1 6, 6 5 টু দি পাওয়ার 3। তাহলে পাওয়ারে কত আছে 3, মানে 6 5 কবার লিখবো, 3 বার গুণে। তাহলে 5,000 গুণিত 6 5 গুণিত 6 5 গুণিত 6 5। ক্লিয়ার। তাহলে 5,000কে 5 দিয়ে কাটলে 1,000 হয়, 1,000কে 5 দিয়ে কাটলে কত হয় 200, 5 দিয়ে 200কে ভাটলে কত হয় 40। তাহলে কত আছে 40 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, 6 কিউব মানে কত, 6 কিউব মানে হচ্ছে 216, 6 36, 36কে আবার যদি 6 দিয়ে আমি গুণ করি তাহলে কত হবে 216। তাহলে 216কে আমি 40 দিয়ে গুণ করবো, তাহলে 4 দিয়ে গুণ করি, 4 × 24, 4 হলো 2, 4 1 4 আর 2 6, 4 2 8 আর একটা শূন্য, কত হলো তাহলে 8,640, 8,640 টাকা। 5,000 টাকা যদি আমি রাখি তাহলে 3 বছর পরে 20% হারে প্রতি বছর যে বৃদ্ধির হার, সেই হারে যদি বাড়ে তাহলে 3 বছর পরে তার টাকার কত হবে 8,640 টাকা। তার যে সূত্র, সেই সূত্র হলো পি ইন্টু 1+r/100। আমি আরেকবার বলছি, এই যে অঙ্কটা এটা টাকার ক্ষেত্রে দিয়েছে, কোনো কোনো অঙ্কে দেওয়া থাকে, ধর এটা বলে দেয় যে একটা গাছ, কোনো একটা গাছ প্রতি বছর 2 মিটার করে বাড়ছে, তার বৃদ্ধির যে হারটা হচ্ছে 2%। একটা 20 মিটারের গাছ প্রতি বছর বৃদ্ধির যে হারটা সেটা হলো 2%। তাহলে বলবে 5 বছর পরে সেই গাছটা লম্বায় কত হবে, 20 মিটার এখন আছে, ধরো 2% হারে বাড়ছে প্রতি বছর, তাহলে 5 বছর পরে গাছটি কত লম্বা হবে, এই সূত্রই পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n। ক্লিয়ার। বা কোনো গ্রামে জনসংখ্যা ধরো 100 জন আছে, প্রতি বছর 2% করে বাড়ছে, তাহলে 5 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে, একই সূত্র পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n। যদি কমে তাহলে শুধুমাত্র এটা মাইনাস হবে, মানে এই যেমন বাড়ছে বললাম, গ্রামের জনসংখ্যায় হোক এটা সমহারে বেড়ে বেড়ে যাচ্ছে, বা যদি সমহারে কমে কমে যায় তাহলে শুধুমাত্র এটা মাইনাস, হ্রাস বলে তখন এটা কী হবে মাইনাস। ক্লিয়ার। তাহলে এখানে কত টাকা হবে 5 বছর পরে, 3 বছর পরে 5,000 টাকাটা 8,640 টাকা। ক্লিয়ার। নেক্সট অঙ্ক কী দেওয়া আছে, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20 42 63 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। কিছু নেই, কি করব, যেটা দিয়ে ভাগ করতে বলেছে যে সংখ্যাগুলো দিয়ে, সেই সংখ্যাগুলো লসাও করব। ক্লিয়ার। সেই সংখ্যাগুলো লসাও করে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে, তাহলে এই সংখ্যাগুলো লসাও করব, লসাও করে যা হবে তার সাথে আমি কি করব 1 যোগ করে দেব, 1 যোগ করে দেবো, সেটাই হলো অ্যান্সার। তাহলে কি করব, এদের লসাও করব, 20 42 63, এদের কি করব আমি লসাগু। তাহলে প্রথমে 2 দিয়ে, 2 10, 21 2 42, 63 করতে 63, দুজনাকেই 21 দিয়ে খাওয়াচ্ছি, 10 করতে 10ই নামবে, 21 1 21, 3 21 63। তাহলে আমার লসাগু কত, লসাগু হলো 2 গুণিত 21 গুণিত 10 গুণিত 3। তাহলে 21 2 42,
42 ইন্টু 3 10 30, 3 দুগুণে 6, 3 4 12 আর 0। তাহলে আমি কি বললাম, যদি কোনো সংখ্যাকে কিছু সংখ্যা দিয়ে ভাগ যায় এবং প্রতি ক্ষেত্রে যদি একই রকম ভাগশেষ থাকে, তাহলে কি করব, সেই সংখ্যাগুলো লসাগু করব, লসাগুর সাথে আমি যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষটা যোগ করে দেবো। তাহলে নির্ণয় সংখ্যাটা কত, নির্ণয় সংখ্যাটি হবে 1260 প্লাস 1 মানে 1261। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি দেওয়া আছে, যে একটা বৃত্তের ব্যাসার্ধ 10% বাড়ালে ক্ষেত্রফল কত বাড়বে। তার একটা সূত্র আছে, সূত্রটা আগে জেনে নাও। সূত্রটা হলো, সূত্র কিন্তু জানতেই হবে, তাহলে কিন্তু খুব কম সময়ে এবং প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। সাথে কিন্তু বেসিক জ্ঞানটাও জানা জরুরি। ক্লিয়ার? তাহলে আমার ওই বেসিকটা কি, বেসিকটা হলো বৃত্তের যে কোনো কিছু অঙ্ক করতে গেলে আমাকে ব্যাসার্ধ জানতে হবে। সূত্রটা হলো যে বৃত্তের ব্যাসার্ধই হোক বা ব্যাস হোক বা পরিধি হোক, তাদেরকে যদি আমি x% বৃদ্ধি করি তবে ক্ষেত্রফল বৃদ্ধি হবে। তার যে সূত্র, ব্যাস হোক বা ব্যাসার্ধ বা পরিধি, তিনটার মধ্যে যাকে আমি কিছু একটা পার্সেন্টেজ যদি আমি বাড়াই, তাহলে টোটাল যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কত বাড়বে, তার যে সূত্র, সেই ফর্মুলা হলো 2x প্লাস x² বাই 100%। ক্লিয়ার? তাহলে আমার এখানে কী দেওয়া আছে, এই তিনটার মধ্যে ব্যাসার্ধ, ব্যাস বা পরিধি, তিনটের মধ্যে যেটাই বাড়বে কোনো একটা পার্সেন্টেজের আকারে, তাহলে টোটাল যে ক্ষেত্রফল বাড়বে সেই ক্ষেত্রফলটাও কত বাড়বে, 2x প্লাস x² বাই 100%। এখানে আমার আটটা কত বাড়ছে, 10% বাড়ছে, 10% বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফলটা কত বাড়বে, ক্ষেত্রফলের কী সূত্র, 2x প্লাস এখানে এক্সটা কত 10%, তাহলে তাহলে 2x প্লাস x² বাই 100 সমান, তাহলে 2x 2 ইন্টু 10 প্লাস 10 স্কোয়ার বাই 100, তাহলে 2 ইন্টু 10 মানে 20, 10 100 মানে 100 বাই 100, তাহলে 100 100 কাটা গেলে 1, তাহলে 20 প্লাস 1 মানে 21%। কিছু আছে? কিচ্ছু নেই, খুব সহজ অঙ্ক। শুধু সূত্রটা মনে রাখলেই হয় যে বৃত্তের ব্যাসার্ধ বা পরিধি যদি x% বৃদ্ধি হয়, তাহলে তার ক্ষেত্রফল বাড়বে 2x প্লাস x² বাই 100%। এখানে এক্সটা কত, 10%, তাহলে এক্সের জায়গায় 10 বসিয়ে দেবো, সেটাই অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি আছে, যে 7টি পরপর অযুগ্ম মানে বিজোড় সংখ্যার সমষ্টি 119 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। আমরা দুটো সূত্র জানি, যে পরপর যদি কোনো সংখ্যার গড় দেওয়া থাকে, পরপর যদি কোনো বিজোড় বা জোড় সংখ্যার গড় দেওয়া থাকে, ধরো সূত্রটা হলো, সূত্রটা আগে লিখে নিই। 1 নম্বর সূত্রটা, পরপর n সংখ্যক সংখ্যার গড় জানা থাকলে 1 নম্বরে বৃহত্তম সংখ্যা সমান, পরপর n সংখ্যক সংখ্যার গড় জানা থাকলে বৃহত্তম যে সংখ্যাটা, সেই সংখ্যাটা, পরপর n সংখ্যক সংখ্যার গড় জানা থাকলে বৃহত্তম সংখ্যাটা কি না, গড় প্লাস n-1/2। আর ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সংখ্যা কি না, গড় মাইনাস n-1/2। পরপর মানে ধরো 1 2 3 করে ধরো 10টি সংখ্যা আছে, 1 2 3 4 করে 10টি সংখ্যা, তাহলে n সংখ্যক মানে nটা কত এখানে 10, তাদের যদি গড় দেওয়া থাকে, তাহলে বৃহত্তম যে সংখ্যাটা হবে সেটা কি হবে, গড় প্লাস n-1/2, আর ক্ষুদ্রতম সংখ্যাটা গড় মাইনাস n-1/2। এটা হলো পরপর। যদি আমার এমনি দেওয়া থাকে যে পর n সংখ্যক জোড় বা বিজোড় সংখ্যার গড় জানা থাকলে, কি বলছি, প্রথম যে সূত্র দেখলাম পরপর মানে জোড়ও আছে বিজোড়ও আছে, সেরকম যদি n সংখ্যক সংখ্যা থাকে, তাদের গড় যদি দেওয়া থাকে, তাহলে বৃহত্তম যে সংখ্যাটা তার সূত্র হচ্ছে গড় প্লাস n-1/2, ক্ষুদ্রতম সংখ্যা গড় মাইনাস n-1/2। কিন্তু দ্বিতীয় যে সূত্রটা সেটা হলো
পরপর যদি n সংখ্যক সংখ্যার পরপর যদি n সংখ্যক জোড় বা বিজোড় সংখ্যার গড় জানা থাকে তাহলে বৃহত্তম সংখ্যা সমান গড় প্লাস n-1 আর ক্ষুদ্রতম সংখ্যা সমান গড় মাইনাস n-1। তাহলে আমার যে এখানে অঙ্কটা, এই অঙ্কে কী দেওয়া আছে সমষ্টি। তোমরা এখন বলতে পারো যে এখানে তো সমষ্টি দেওয়া আছে, গড় তো দেওয়া নেই, তাহলে আমি এখানে সমষ্টি থেকে গড় বের করে নেব। তাহলে আমি অঙ্কটা করি এবারে। 7টি পরপর অযুগ্ম মানে বিজোড়, এই সূত্র, বিজোড় সংখ্যা সমষ্টি দেওয়া আছে, তাহলে সমষ্টি থেকে গড় বের করা সহজ। তাহলে 7টি বিজোড় সংখ্যার এই দুটো সূত্রটা আগে লিখে নিলাম, অঙ্কটা করছি। সংখ্যার যদি এই অঙ্কটা বাদ দিয়ে যদি এই টাইপের অঙ্ক থাকে পরপর জোড় বিজোড় না বলা, তাহলে পরপর 7টি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, অযুগ্ম বললো, কথাটা বললো না, তখন এই সূত্রগুলো প্রয়োগ হবে। এখানে আমার যেহেতু অযুগ্ম বলেছে আমার বিজোড় বা জোড়, এই সূত্রটা, তাহলে এই সূত্র প্রয়োগ হবে। তাহলে অঙ্কটা করছি সূত্র, সেই জন্যই সূত্র দুটো আমি আগে লিখে দিলাম। তাহলে এই সূত্র দুটো তোমরা মনে রাখবে যে 7টি বিজোড় সংখ্যার গড়, পরপর 7টি বিজোড় সংখ্যার গড় তাহলে কত হবে, সমষ্টি বাই পদ সংখ্যা মানে 119/7। সমষ্টি হচ্ছে 119, কটা সংখ্যা, 7টি সংখ্যা। তাহলে 7 একে 7, 4 19, 4 9 মানে 49, 7 7 49। তাহলে গড়টা কত হলো, গড় হলো আমার 17। দেখো এবার খুব সহজ, পরপর তাহলে n সংখ্যক জোড় বা বিজোড় সংখ্যার, এখানে কি বিজোড় সংখ্যার গড় জানা থাকলে গড় জেনে গেলাম আমি 17। তাহলে কি বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি সমান কি সূত্র, গড় মাইনাস n-1। তাহলে গড় কত 17, n কত মানে কটা সংখ্যা 7টা, তাহলে 7 - 1, তাহলে 17 - 7 থেকে 1 গেলে 6, তাহলে 17 থেকে 6 গেলে কত 11। তাহলে ছোট সংখ্যাটি কত আমার 11। অঙ্কটা খুব 20 সেকেন্ডের অঙ্ক, শুধুমাত্র সূত্রটা মনে রাখলেই হবে। কি বলে দিয়েছে ওরা চালাকি করে দেখো, ওরা সমষ্টি বলে দিয়েছে, ওরা কিন্তু প্রশ্নটাতে গড় বলেনি। তাহলে তোমাকে সমষ্টি থেকে গড় বের করে নিতে প্রথমে, তাহলে গড় বের করে নিলাম। তাহলে গড় যখনই তুমি পেয়ে যাবে, ক্ষুদ্রতম সংখ্যা বের করার সূত্র কি, গড় মাইনাস n-1/2, নয় গড় মাইনাস n-1। তাহলে গড় থেকে যদি n-1 মানে কত, যটা সংখ্যা বলেছে তার থেকে একটি কম যদি বিয়োগ করি, মানে 7টা বলেছে তাহলে 6 বিয়োগ করি, গড় থেকে যদি 6 বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটাই হলো ক্ষুদ্রতম সংখ্যা। যে বৃহত্তম সংখ্যা বলতো, তাহলে গড়ের সাথে যটা সংখ্যা বলে তার থেকে এক কম যদি বিয়োগ করি, মানে 6 যদি আমি যোগ করতাম তাহলে বৃহত্তম সংখ্যা পেতাম, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে বিয়োগ করলাম। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্কটা যে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 28 ও 16 হলে তাদের গুণফল কত। সংখ্যা দুটো কত সেটা কিন্তু বলেনি। ক্লিয়ার? তাহলে প্রথমে যদি আমি সূত্র লিখে নিই 61 দাগের যে প্রশ্ন তার সূত্র লিখে নিই। যদি দুটি সংখ্যার যোগফল x আর দুটি সংখ্যার বিয়োগফল যদি y দেওয়া থাকে, ক্লিয়ার, তাহলে আমি সংখ্যা দুটো যে বাই করব তার যে সূত্র, বৃহত্তম যে সংখ্যাটা, তাহলে বৃহত্তম সংখ্যাটা কি করে বার করব, বৃহত্তম সংখ্যা বার করা কি সূত্র কি না, যোগফল প্লাস বিয়োগফল, যোগফল আর বিয়োগফলটাকে যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ। আর ক্ষুদ্রতম সংখ্যাটা কি করে বার করব, ক্ষুদ্রতম সংখ্যার কী করে যোগফল আর বিয়োগফল বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার? সংখ্যা দুটো বার করার সূত্র, যোগফল বিয়োগফল দেওয়া থাকবে, সংখ্যা দুটোকে কী করে বার করবো তার সূত্র হচ্ছে যোগফল বিয়োগফল যোগ করে 2 দিয়ে ভাগ। আর একবার ক্ষুদ্রতম সংখ্যা যখন বার করবো, যোগফল মাইনাস বিয়োগফল করে, মানে যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করবো, তাকে 2 দিয়ে ভাগ করব, সেটা ক্ষুদ্রতম সংখ্যা পাবো। তাহলে আমি সংখ্যা দুটো পেয়ে যাব। সংখ্যা দুটো যখনই পেয়ে যাব, তারপরে যা বলবে সেটা করব। এখানে আমার কি বলেছে, গুণ করতে বলেছে। তাহলে আমি অঙ্কটা করি, স্টার চিহ্ন দিলাম। তাহলে অঙ্কটাতে কী হবে, তাহলে সংখ্যা দুটো কী কী, তাহলে একটা সংখ্যা কী হবে x + y/2, মানে একটা সংখ্যা হবে তাহলে কত 28 + 16/2। আর একটা সংখ্যা কত, যোগফল মাইনাস বিয়োগফল করবো বাই 2, তাদেরকে গুণ করতে বলেছে। ক্লিয়ার? এটা সংখ্যা বার করছি, এই যে সংখ্যা, এই একটা সংখ্যা, যোগফল প্লাস বিয়োগফল বাই 2। আর একটা সংখ্যা কি, যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। তাহলে
28 আর 16 যোগ করবো, 28 16 যোগ করলে কত হয় 44/2 ইন্টু 28 থেকে 16 বাদ দিয়ে কত হয় 12, 12/2, তাহলে 44 থেকে 2 হলে 22 ইন্টু 6, তাহলে গুণ করলে কত হবে 6 2 12, 2 হাতে হলে 1, 6 2 12 আর 1 13, কত হলো 100 কত 32, কিছুই নেই। তাহলে প্রথমে তোমাকে সূত্র কিন্তু জানতে হবে যে দুটি সংখ্যা যদি যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটো কী কী সেটা কিন্তু আমাদের জানতে হবে। সংখ্যা দুটো সূত্র হচ্ছে যোগফল বিয়োগফল যোগ করে 2 দিয়ে ভাগ, আর ক্ষুদ্রতম যে সংখ্যাটা মানে একটি সংখ্যা বৃহত্তম, দুটো সংখ্যার মধ্যে একটা বড় একটা ছোটো থাকবেই, তাহলে বৃহত্তম যে সংখ্যাটা যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর ক্ষুদ্রতম সেই সংখ্যাটা যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 দিয়ে ভাগ, দুটো সংখ্যা বিয়ে গেলো। তাহলে এই দুটোকে গুণ করলে গুণফল, যে প্রশ্নে বলেছে তাহলে সংখ্যা দুটো গুণফল, তাদের গুণফল কত, তাহলে এটা একটু সংখ্যা দুটো গুণফল করে দিলাম, তাহলে এই দুটোকে যা হয় সেটা লিখলাম, এখান থেকে যা হয় সেটা গুণ করে দিলাম, সেটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক কী আছে যে 15 বছরে কোনো টাকা 2.12 গুণ হলে বছরে সরল সুদের হার কত। যদি এটা হয় তাহলে কোনো টাকা এত গুণ হলে বছরে সরল সুদের হারটা কত। তাহলে খুব সহজ অঙ্ক। তাহলে এটা কি হচ্ছে দেখো, 15 বছরে কোনো একটা টাকা জমা রেখেছো, ধরো তুমি এক্স টাকাটা জমা রাখলে, আসল এটা তুমি জমা রাখলে, সেটা 15 বছরে কত হয়ে যাচ্ছে, 15 বছরে হয়ে যাচ্ছে কত, এটা এর যে টাকাটা জমা রেখেছো তার 2.12 গুণ, মানে টোটাল কত হচ্ছে এক্স গুণিত 2 2 4 5 2 সমান 5x/2 টাকা। এই টাকাটাই এইটা হচ্ছে, মানে এটার মধ্যে কি আছে আসল প্লাস সুদ, 15 বছরে যে সুদ সেই সুদটা আছে এক্স বাদ দিয়ে, তাহলে সুদটা কত, তাহলে তোমার টাকা হচ্ছে এক্স টাকাটাই হচ্ছে 5x/2, তাহলে তোমার টাকাটা, তাহলে সুদ কত, তুমি সুদ কত পাচ্ছ, তাহলে সুদ পাচ্ছ 5x/2 টোটাল, তা থেকে তোমার টাকাটা বাদ, মানে তুমি যে টাকাটা তুমি রেখেছিলে, তাহলে সেই টাকাটা যদি বাদ দিই তাহলে 2 লসাগু, তাহলে 5x - 2x সমান কত হচ্ছে 3x/2 টাকা। এই টাকাটা তোমাকে ব্যাংক কী দিচ্ছে, সুদ দিচ্ছে। ক্লিয়ার, তুমি রেখেছিলে এক্স টাকা, হয়েছে কত টোটাল 5x/2, তাহলে 5x/2 হয়, তার মধ্যে তোমার তো আসল আছে, তাহলে আসলটা বাদ দেবো, তাহলে আসল বাদ দিলে তোমার কি পড়ে থাকছে, সুদটা পড়ে থাকছে। তাহলে আমার সূত্র কি, আই সমান PTR/100, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে আই সুদটা কত 3x/2 সমান পি কত এক্স, আসলটা এক্স, টিটা কত 15, সুদের হার তোমাকে বার করতে বলেছে বাই 100। ক্লিয়ার, তাহলে দেখো, তাহলে আমি এটা কেটে দিচ্ছি এক্সে, 2 দিয়ে এটা কাটছি, 2 দিয়ে 50 2 100, 3 5 15, 5 20 100, তাহলে আর কত আর সমান 20%। কত পার্সেন্ট, সুদের হারটা কত 20, সুদের হারটা হলো 20%। এই তো অঙ্ক, কিছুই নেই, খুব সহজ অঙ্ক। সরি, এটা আমি 100 ভেবেছিলাম, 5 20 না, 5 এর 5 দিয়ে আমি 50 কাটছি, তাহলে 5 10 50, সরি 10%। ক্লিয়ার, 10%। তাহলে আমার সূত্র কি, প্রথমে আমার এক্স টাকা জমা রেখেছিলাম, সেই এক্স টাকাটা আমার হয়েছে 5x/2 টাকা, মানে যত টাকা রেখেছিলাম তার 2.1 গুণ হয়েছে, 2.1 গুণ মানে 5x/2 টাকা। যদি আমি আসলটাকে এক্স ধরি তাহলে আমার টাকাটা হচ্ছে 5x/2 টাকা। তাহলে টোটাল টাকাটা, মানে এর মধ্যে আমার এক্স টাকাটাও আছে, তাহলে এক্স টাকা যদি বাদ দিই তাহলে সুদ পাবো, সুদটা পড়ে থাকবে, সেই সুদটা কত 3x/2 টাকা। তাহলে আমার সূত্র কি, আই সমান PTR/100, তাহলে সুদ হচ্ছে 3x/2 সমানে পি মানে এক্স টাকা, টি মানে সময় 15 বছর, সুদের হার সেটা বার করতে হবে বাই 100, কাটাকুটি যদি আমি করি তাহলে আর সমান কত হচ্ছে, এক্সে কাটলাম, 3 5 15, 5 পড়ে থাকছে, 2 50 2 100, 5 দিয়ে 5 10 50, 10, সরি 10, ওইটা আমি ভুল করে আমি 20 লিখে ফেলেছিলাম, 10%। তাহলে কত হলো, সুদের হারটা আমার 10%। এই তো, একটু মন দিয়ে বুঝতে হবে অঙ্ক, খুবই সহজ, এই ধরনের পরীক্ষা থাকবে। নেক্সট যে অঙ্কটা আছে কি বলেছে আমার, না 20% ও 5% পরপর দুটি ছাড় এককভাবে কত ছাড়ের সমতুল্য। মানে ধরো বলতে চাইছে যে ওরা, যে কি বলতে চাইছে, যদি প্রথমে 20% ছাড় দেয়, পরে যদি আরও 5% ছাড় দেয়, তাহলে এই 5% আর 20% এরকম না বলে সেটাকে আমি টোটাল আমি কোন ছাড়টা বলতে পারি, সেই ছাড়টা কত, সেটাই ওরা জানতে চাইছে। এটা একটা ফর্মুলা আছে, পরপর যদি এরকম কোনো কিছু ছাড় দেয় তার যে ফর্মুলা সূত্র সেটা হলো
কি না, তাহলে কি না পরপর যদি কোনো ছাড় দেওয়া হয় তার যে ফর্মুলা সূত্র, ধরো প্রথমে যদি A% ছাড় হয়, পরে যদি আবার B% ছাড় হয়, তাহলে টোটাল যে ছাড়ের সমতুল্য, টোটাল যে ছাড় সেই ছাড়টা কোন ছাড়ের সমতুল্য তার যে ফর্মুলা সেটা হলো A+B মাইনাস AB বাই 100%। ক্লিয়ার? A+B/AB বাই 100%। তাহলে এখানে এ কত, প্রথম কত ছাড় দিচ্ছে 20%, বি কত, বি হচ্ছে 5%। তাহলে টোটাল এই ছাড়টা কত, কোন ছাড়ের সমতুল্য, তাহলে 20 + 5 মাইনাস 20 গুণিত 5/100, তাহলে 20 আর 5 25, 5 20 100, তাহলে 100 100 কাটা যাচ্ছে, 100/100, তাহলে 25 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 24%। তাহলে টোটাল ছাড় কত, টোটাল ছাড় হলো আমার 24%। যদি প্রথমে A% ছাড় হয়, পরে যদি B% ছাড় হয়, তার টোটাল যে ছাড়, সেই ছাড়ের যে সূত্র, সেই সূত্রটা হলো A+B মাইনাস AB বাই 100%। তাহলে এখানে এ কত 20%, বি হলো 5%। তাহলে টোটাল যে ছাড়, তাহলে এর জায়গায় 25, এর জায়গায় 20 আর বি এর জায়গায় 5 মাইনাস AB মানে 20 × 5/100, তাহলে 5 20 100, 100 100 কাটা গেলে 1 হচ্ছে, তাহলে 25 থেকে 1 হলে 24%। এই তো অঙ্ক। ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, তাহলে কিন্তু অঙ্ক খুব ইজিলি হয়ে যাবে। নেক্সট অঙ্ক কি আছে, তাহলে কিছুই নেই, অঙ্কটা কি করব আমি না, নিচটা যেটা ভগ্নাংশের আকার আছে, মিশ্র ভগ্নাংশের আকার, সেটা কিন্তু আগে ভেঙে নেবো। তাহলে এটা 2/5 মাইনাস 2/7 বাই, এটা কি আছে 1/2 দুগুণে 4 আর 1 5, মানে এটা 5/2 প্লাস 3 দুগুণে 6 1 7, মানে 1/7/2, তাহলে সমান, তাহলে 2/5 মাইনাস 2/7 বাই 1/, যদি ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশটা উল্টে যায়, 1/, কোনো ভগ্নাংশ মানে তার অনন্য টাইপের হয়ে যায়, মানে 1/5/2 আছে, তাহলে এটা 2/5 প্লাস 1/7/2 আছে, তাহলে 2/7। যদি এই টাইপের কোনো অঙ্ক থাকে, দুটো ভগ্নাংশ দেখো, এই পার্ট আর এই পার্ট, এই পার্ট আর এই পার্ট একই আছে, একবার উপরে মাইনাস, নিচে যদি প্লাস থাকে, কিচ্ছু করার দরকার নেই, এই দুটো গুণ করবে, এই দুটো গুণ করবে, সেটা উপরে লিখবে, 7 দুগুণে 14 মাইনাস 10 বাই, এটা গুণ করবে, 7 দুগুণে 14 প্লাস 5 দুগুণে 10, এটাই অ্যান্সার। তাহলে কত হবে, 14 থেকে 10 গেলে কত হয় 4, 14 আর 10 কত হয় 24, তাহলে 24 উপরে 4 আর নিচে 24, 4 × 24 সমান কত হচ্ছে 1/6। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই, এটা হলো অ্যান্সার। কি করলাম, প্রথমে মিশ্র ভগ্নাংশের আকারে ছিল, সেটা থেকে এটা পূর্ণ ভগ্নাংশে আমি করে নিলাম। তারপরে যদি এই আকারে থাকে, একই সংখ্যা, মানে এই ভগ্নাংশ একই, এই ভগ্নাংশ একই, তাহলে এটা গুণ করি, যেটা সেটা উপরে লিখবো, এটা গুণ করি সেটা এখানে লিখবো, মাইনাস চিহ্ন, আর এটা লেখার দরকার নেই। নিচে কি লিখবো, এই দুটো গুণ করে যেটা হবে সেটা এখানে, এই দুটো গুণ করে সেটা এখানে, তাহলে উপরে বিয়োগ করে যেটা হবে সেটা এখানে, এই দুটো যোগ করে সেটা এখানে, কাটাকুটি করলে যে অ্যান্সার সেটাই হলো উত্তর। ক্লিয়ার? নেক্সট ক্লাস পরের দিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং যারা এই চ্যানেলে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ।